এখন বুঝলাম যে একেই বলে মিরাকল অফ মেডিকেল সায়েন্স। একটা মানুষের কনফিডেন্স ফিরে এলে তখন সে যা চায় সেটাই সে করতে পারে। ডক্টর মৈত্র, আজ আমাদের খুব আনন্দের এবং গর্বের দিন। তার কারণ হচ্ছে, একদিকে আমরা যেমন তার মায়ের কাছে সন্তানকে ফিরিয়ে দিলাম, অপরদিকে যিনি ফিরিয়ে দিলেন তিনি তার জীবনের হারানো আত্মবিশ্বাস আবার ফিরে পেলেন। ডক্টর মৈত্র, আজকের পরেও কি আপনি আপনার সুস্থ হওয়ার এবিলিটি নিয়ে নেগেটিভ ভাবনা ভাববেন? আপনার সুস্থ হয়ে হাঁটাচলা করাটা জাস্ট কিছু সময়ের অপেক্ষা মাত্র, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ডক্টর সরকার, গত কয়েকটা মাস আমার জীবনের সাংঘাতিক একটা সময় ছিল। আমি ক্রমে হেরে যাচ্ছিলাম, আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছিলাম। কিন্তু সেই গোটা সময়টা একজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে সারাক্ষণ আমাকে সাহস জুগিয়েছে, আমাকে ভরসা জুগিয়েছে। আমি জানি আমি সেই সময় ফ্রাস্ট্রেটেড হয়ে তার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, অনেক অপমান করেছি। কিন্তু তা বলে সেই মানুষটা কিন্তু আমাকে ছেড়ে যায়নি, আমার হাত ছেড়ে দেয়নি, আমার উপরে বিশ্বাস রেখে আমাকে সাহস জুগিয়েছে। তাই আজকে আমার এই সাকসেসটার পুরো কৃতিত্ব কিন্তু ওর, আমার নয়। ডক্টর মৈত্র, এবার একটা কথা আপনাকে জানানো যেতে পারে। আপনার এই ওটিতে যাওয়ার ঘটনাটা কিন্তু আপনার এই অ্যাঞ্জেলেরই প্ল্যান। কারণ সে জানতো যে ডক্টর মৈত্র একবার ওটিতে গিয়ে পড়লে অপারেশনটা করবেই, আর সেটাই হবে তার সুস্থ হওয়ার প্রথম ধাপ। বিক্রম কফি শপে ওখানে, কিন্তু তোমার বেরো তো। বিক্রম, বেরো। বিক্রম ডোন্ট, ইউ ডোন্ট। বিক্রম আমার লাগছে, আমার হাত। তোমাকে যে মেরে ফেলিনি এটা তোমার ভাগ্য ভালো। তুমি বেঁচে আছো বিকজ ওটা একটা পাবলিক প্লেস ছিল। নাহলে কি করতে? হ্যাঁ কি করতে? নাহলে মারতে আমাকে। মারতাম, দরকার হলে মারতাম। লজ্জা করে না তোমার? এখনো কথা বলছো? কে বলেছিল তোমাকে ওখানে আসতে? কে বলেছিল আমাদের মিটিং এ এসে ইন্টারফেয়ার করতে? বেশ করেছে, ইন্টারফেয়ার করেছি আমি, বেশ করেছে, গেছি। খুব অসুবিধা হয়ে যাচ্ছে তাই না? বেশ মাখো মাখো হয়ে বসেছিল তুমি। 100 বার মাখো মাখো হব। একটা মেয়ের সাথে কেন 100টা মেয়ের সাথে আচ্ছা, একসাথে থেকে আমি পৌঁছে যাবো। দূর করে দেবো বাড়ি থেকে যেদিন, সেদিন বুঝবে। তুমি যে আমার বউ সেটাও কোন রকম ভাবে কনসিডার করবো না। বিক্রম, একদম বাজে বাজে কথা বলবে না তুমি আমাকে। কি হয়েছে তোমার? হ্যাঁ, বিয়ের আগে এত কথা, এত প্রেম, বিয়ের পরে সব প্রেম উবে গেল। প্রেম? প্রেম কি করে ভাবলে তুমি যে তোমার মতন একটা পাতি মিডল ক্লাস মেয়ের সাথে বিক্রম চ্যাটার্জি প্রেম করবে? অবশ্য ভাবতেই পারো, তোমার তো ব্রেনই নেই। ভাবতেই পারো, যা ইচ্ছা ভাবতে পারো। কিন্তু কি করে ভাবলে তুমি তোমার মতো একটা মেয়ের সাথে আমি সারা জীবন থাকবো? কেন বিক্রম? কি কমতি আছে আমার মধ্যে? আমার মতন মেয়ে মানেটা কি? অন্য অন্য মেয়েদের থেকে আমি কোন অংশে কম? যে মেয়েটার সঙ্গে বসে কফি খাচ্ছিলে রেশমি সেনগুপ্তা, তার সঙ্গে কি তফাৎ আমার? আর কতবার বলতে হবে তোমার সাথে ইনভেস্টমেন্ট? ইউ নো হোয়াট, আমার সাথে কথা বলাটা ইউজলেস। কি হয়েছে বিক্রম? নন্দা, এত চেঁচামেচি করছো কেন তোমরা? আপনার এখানে আসার কি দরকার ছিল? দেখতে পাচ্ছেন না আমরা হাজবেন্ড ওয়াইফ কথা বলছি? না এসে তো কোনো উপায় ছিল না নন্দা।
দেখো, বাড়ির বড় বউ হয়ে আমি যদি দেখি বাড়ির আরেকজন বউ গলা ফাটিয়ে চেঁচামেচি করছে, তাহলে তো আমাকেই আসতে হবে তাকে এ বাড়ির শিক্ষা সহবত সেগুলো মনে করিয়ে দেওয়ার জন্য, তাই না? এই বাড়ির শিক্ষা দেখতেই পাচ্ছি আমি, এই বাড়ির শিক্ষার নমুনা। ও, দেখতে পাচ্ছো কিন্তু ফলো করতে পারছো না, তাই না? পারবেই বা কি করে? তোমার বেড়ে ওঠা তো একটা অন্যরকম বাড়িতে হয়েছে, না পারাটাই স্বাভাবিক। কিন্তু নন্দা, তোমার হাজবেন্ড তো আমারও কেউ হয়। আর আমার দেওরের যদি কোনো কারণে কোনো ডিস্টারবেন্স হয়, তাহলে তো আমাকেই জানতে হবে কারণটা কি, তাই না? বলো কি বিক্রম, কি হয়েছে একটু বলবে? এত চেঁচামেচি করছো তোমরা। কি বলবো? ওই যে আমার জীবনের কাল, যার জন্য আমার আগের চাকরিটা ছাড়তে হয়েছে, সে এখন আমার নতুন বিজনেসে নাক গলিয়ে সেটাও তছনছ করে দিতে চাইছে। বিক্রম, বিক্রম, এই কথা বলে তুমি আমাকে এই নিয়ে অনেকবার গিল্টি ফিল করিয়েছো। তুমি জানো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ? এর আগে তোমার অফিসে একবার প্রমোশন হতে পারতো, কিন্তু হয়নি। আর তখন কিন্তু আমি তোমার লাইফে ছিলাম না। তোমার অফিসের জুনিয়ররাও তোমার থেকে এগিয়ে যাচ্ছে, এবং সেই জন্য তুমি এই চাকরি। আজ কি করলে তুমি? কি করলে আজ তুমি বলো? কি করেছে জানো? চাড্ডা গ্রুপের সিনিয়র ইনভেস্টমেন্ট ম্যানেজার, তার সাথে আমার একটা মিটিং ছিল। সেখানে গিয়ে চারটে অশিক্ষিত অভদ্র কথা বলেছে, এমন কথা বলেছে যে রেশমি আমার এখন মনে হচ্ছে না। ওমা, সে কি নন্দা? ছি 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 ছি। না বিক্রম, তাহলে তো তোমার অন্য মানুষদের কাছে কি অ্যাপ্রোচ করাটাও খুব মুশকিল হয়ে যাবে দেখছি। হবেই তো। আমি আর কি করি, কি করতে পারি বলতে পারো? নন্দা, এর আগে বিক্রমের কেন প্রমোশন হয়নি সে কথাই না হয় না নাই গেলাম, তবে এইবার বিক্রমের কেন প্রমোশন হয়নি আর তার কারণ যে তোমার অসাধারণ বোকামি, সেটা নিশ্চয়ই খুব ক্লিয়ার তোমার কাছে। আর সেটা তো অনেকদিন হয়ে গেছে বিক্রম। নন্দার নাকি তোমার বিজনেস পারপাস কিছু টাকা দেওয়ার কথা ছিল, তো সেগুলো এখনো দেওয়া হয়নি কেন? সব মুখেই বড় বড় কথা, বুঝলে? টাকা চাওয়ার জন্য অনেকবারই ওই বাপের বাড়ি যাওয়া হয়েছে, কিন্তু নেট রেজাল্ট জিরো। নন্দা, কি ব্যাপার বলো তো? তোমার বাড়ি থেকে যে টাকা আনার কথা ছিল তার কি হলো? কি হলো? চুপ করে আছো কেন, বলো? বিক্রম, আমি তোমাকে অনেকবার বলেছি যে আমি বাড়িতে গিয়েছিলাম কথা বলতে, কিন্তু দিদি ছিল না। আমাকে অ্যাটলিস্ট দিদির মুখোমুখি হতে হবে। তাহলে এবার যাও, তোমার দিদি না থাকুক তোমার মা নিশ্চয়ই আছেন, তুমি ওনাকে গিয়ে বল। দেখো, তুমি তো নিজেই বলেছিলে যে বিক্রম যাতে আমার ড্যাডির কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু না নেয়। ইনফ্যাক্ট আমার ড্যাডিও কিন্তু সেই কথাটা শুনেছেন। আর ড্যাডি তো এটাও বলেছেন যে বিক্রমের বউয়ের যখন এত ইগো, তখন শুধু শুধু টাকা পয়সা দিয়ে তার ইগো হার্ট করবে। সুতরাং ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে বিক্রম আমার ড্যাডির কাছ থেকে আর কোনো রকম কোনো টাকা পয়সা পাবে না। তাই বাড়ি থেকেই হোক বা অন্য কোনোভাবে হোক তোমাকেই টাকাটা অ্যারেঞ্জ করতে হবে, তাই না নন্দা? কি বিক্রম, ঠিক বলেছি তো? বৌদি একদম ঠিক বলেছ। এবার তোমার বাড়ি থেকে টাকাটা জোগাড় করে আনো, নইলে কিন্তু মা, কাকিমুনি, পিসিমুনি, কোথায় তোমরা? ইন্দু, চন্দ্র, এই তো। তুই বলিস রে তো তুই আজকে আসবে, কি হচ্ছে? তো খুশি লাগছে কেন বল? আগে মিষ্টি খা। এই নে। বলবি তো বলছি সব বলছি। মা, ও মা,
রে আনন্দে কি হয়েছে? সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিস? আগে তুমিও খাও, পরে বলছি। কাকুমণি, এই তো তোমার জন্য স্পেশালি সুগার ফ্রি সন্দেশ। না, খাও খাও। আরে কি হয়েছে কি বলবি তো আমি সব দেখতে বলছি, পাইনি। খাও, মাঝে মাঝে খাও 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 খাও। আরে যাই হয়ে যাক না কেন, আজ অনেকদিন পর আমাদের মেয়েটাকে খুব খুশি লাগছে। হ্যাঁ, আমি খুব খুশি, কিন্তু পিসিমণি কোথায়? এই তুই দাঁড়িয়ে আছিস কেন? ডাক না পিসিমণিকে। আরে পিসিমণি বাড়িতে নেই, মন্দিরে গেছে। জানিস তো পিসিমণির এই মন্দির পুজো। আচ্ছা লেগেই থাকে। বল না কি হয়েছে আমাদের, বল না। কিন্তু আজকে আমি খুব খুব খুশি। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। মা মা মা, তোমাদের জামাই অনুভব আজকে হসপিটালে গেছিল। কি বলছিস রে? হ্যাঁ, তুই যে বলছিলি হসপিটালে যেতেই চাইছিল না। চাইছিল না তো, কিন্তু আজ ও নিজে হসপিটালে গেছে, অপারেশন করেছে। আর বাচ্চাটা কিন্তু ঠিক আছে। তুমি জানো মা, ও যখন অপারেশন করছিল ওর মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স এলো। আমি দেখলাম যে হুইল চেয়ার থেকে না ওর পাটা মাটিতে পড়ছে, তারপর উত্তেজনার বসে ও দাঁড়ানোর চেষ্টা করলো। মা ওর কনফিডেন্স, মা এইভাবে ও কনফিডেন্স ফিরে পেয়েছে। ও দেখো, একদিন ঠিক ও হাঁটতে পারবে। ওর পায়ে সার ফিরেছে মা, ও পারবে, হাঁটতে পারবে। কি বলছিস কি? অনুভবটার পা ভালো হয়ে গেছে? হ্যাঁ রে, আমার কথা তো প্রথমে কেউ বিশ্বাস করতে চাইছিল না। অনুভব তো ধরেই নিয়েছিল কোনোদিন হাঁটতে পারবে না, কিন্তু আমার মনে সেই আশাটা ছিল। এখন ডক্টরসরাও বলেছে ও হাঁটতে পারবে আগের মতন, সব ঠিক হয়ে যাবে। কি বলছিস কি? এ তো খুব আনন্দের কথা রে। হ্যাঁ, সত্যি গো, সত্যি আনন্দের কথা। অনুভব হাঁটতে পারবে। মা, আমার এতদিনের লড়াই সার্থক হয়েছে মা। আমি জানতাম তুই পারবি, তুই নিশ্চয়ই এই লড়াই জিতবি। যদি কেউ পারে তাহলে সে আমার আনন্দী। অনুভবকে যদি কেউ সুস্থ করে তুলতে পারে সেটা একমাত্র তুই। তুই যে ঘরের লক্ষ্মী মা, যে ঘরেই যাবি সেই ঘর আলোয় আলো করে থাকবি। দিদি ভাই, কংগ্রাচুলেশন। কোনো যুদ্ধ জয়ের সেলিব্রেশন চলছে মনে হচ্ছে এখানে। আরে মিসেস অনুভব মৈত্র এখানে রয়েছে দেখছি। নন্দা এসে গেছে। বাহ, ফাইনালি তাহলে তোর মুখোমুখি হলাম আমি। ভালো হয়েছে তুই এসেছিস। জানিস তো, শোন না, তোর বীরত্বের কাহিনী শুনতে আমি আজকে আসিনি। আর এমনি তো সবার মুখ থেকে মনে হচ্ছে তোকে নিয়ে আদিক্ষেতা করার মাঝখানে তারা আমাকে এক্সপেক্ট করেনি। তাই নিজের কাজের কথাটা যত তাড়াতাড়ি সম্ভব আমি বলে এখান থেকে বিদায় নিতে চাই। কি কাজ? আমার টাকা। কিসের টাকা? মানে মা, তুমি ওকে কোনো কিছু বলনি? ব্যাপারটা কি? সেদিন এসে যে আমি এত কিছু বলে গেলাম, এত কথা বললাম, মানে কোনো কথাই কানে তোলো না নাকি? তুমি আসলে এত আজে বাজে কথা বলো না, যে সমস্ত কথা আমার মাথায় থাকে না আজকাল। ও, তাহলে একটা কাজ করো মা, এতই যখন ভুলে যাচ্ছ তাহলে একটা মাথার ট্রিটমেন্ট করো। আর না তো তোমাদের এই পঙ্গু বড় জামাইকে বলো তোমার জন্য কিছু একটা। নন্দা, কি হলো? কথার মাঝখানে এইভাবে চেঁচিয়ে উঠলি কেন? অনুভব সম্পর্কে একটা বাজে কথা আমি তোর মুখে শুনতে চাই না। স্ট্রেঞ্জ, বাজে কথাটা কি বললাম আমি? ও মানে তোর হাজবেন্ডকে পঙ্গু বলেছি তাই না? মানে পঙ্গু লোককে পঙ্গু বলবো না তো আর কি বলবো? না মানে আর কি কিছু বলার আছে? কি বলবো? ক্রিপলড না প্রতিবন্ধী? এর মধ্যে একটাও নয়। মানুষের অসহায়তা নিয়ে এইভাবে বিদ্রুপ করতে নেই, সেই শিক্ষাটাও বোধহয় ভুলে গেছিস তুই। তুই বোধহয় জানিস না, কিছুক্ষণ আগে হসপিটালে অনুভব একটা ক্রিটিক্যাল অপারেশন করেছে। ও খুব শিগগিরই। থাক, এসব বলে কোনো লাভ নেই তোর কাছে। তুই বল,
তুই কি কারণে এই বাড়িতে এসেছিস বলে নিজের বাড়ি চলে যা। নিজের বাড়ি? ও, আমার শ্বশুর বাড়িটাকে তুই আমার নিজের বাড়ি বলছিস? মানে এই বাড়িটা আমার বাড়ি নয়, এই বাড়ির ওপরে আমার কোনো অধিকার নেই, এই বাড়ির ওপরে শুধুমাত্র তোর অধিকার আছে, তাই তো? এই বাড়ির ওপরে, বাবার ব্যবসার ওপরে, ব্যবসার টাকার ওপরে, সবকিছুর ওপরে শুধুমাত্র তোর অধিকার আছে। তুই শুধু প্ল্যান করে বসে আছিস যে সবকিছুর ওপরে তুই আধিপত্য ফলাবি, তুই রাজ করবি। সরি দিদি, এসব প্ল্যানিং এবার ছেড়ে দে। এসব প্ল্যান আর কোনো কাজ করবে না, কারণ আমি ভালো মতো জানি বাবার সব কিছুর ওপরে আমার সমান অধিকার আছে, এবং সেটা যে তোর থেকে কোনো অংশে কম নয় সেটাও আমি খুব ভালো করে জানি। না, তোমার সঙ্গে ওর সমান অধিকার নয় নন্দা। কেন মা? কেন সমান নয়? ও তোমার বিবাহিতা মেয়ে আর আমিও তাই, তাহলে তফাৎটা কোথায়? সব জানি আমি। দিদি, আমি তোকে সবকিছু একা হজম করতে দেব না রে। এই বাড়ি, বাড়ির টাকা, বাবার ব্যবসার টাকা, সবকিছুর ওপরে আমার যা যা ভাগ আছে সেই ভাগ আমাকে দিয়ে দে। তোর ভাগ তোকে দিয়ে দেবো মানে? কেন, মানে আজকাল তোর বাংলা ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? দিদি, আমার টাকার খুব দরকার, আর এই কথাটা আমি মাকে স্পষ্ট জানিয়ে গেছিলাম। মা তোকে কেন জানায়নি সেটা আমি জানি না, কিন্তু এই বাড়ির টাকা, ব্যবসার টাকা, আমার যা যা ভাগ আছে সে ভাগ আমাকে বুঝিয়ে দে, আমার ভাগ আমাকে দিয়ে দে। ভাগাভাগি করে? তুই তোর বাবার সব জিনিস ভাগাভাগি করতে চাস নন্দা? সবকিছু ভেঙে টুকরো টুকরো করে দিতে চাস তো? মা প্লিজ, সব কিছু নিয়ে ওভার রিঅ্যাক্ট করা বন্ধ করো। আমি কখন ভাগ বাটার কথা বললাম বলো তো? এটা কি বার্থডে কেক নাকি যে সবাইকে পিস পিস করে কেটে টুকরো টুকরো সবাইকে দিতে হবে, ভাগ করতে হবে? অদ্ভুত ব্যাপার একেবারে। আমি শুধুমাত্র বলেছি বাবার ব্যবসার টাকা আর এই বাড়ির ভ্যালুয়েশন করে যে টাকাটা আমার ভাগে হচ্ছে সেটা শুধুমাত্র আমাকে দিয়ে দিতে। তুই কি বলছিস আমার মাথায় ঢুকছে না। ভাগ, সম্পত্তি বাটোয়ারা মানে কি বলতে চাইছিস? কেন দিদি, আমার কথাগুলো এত অপরিচিত কেন লাগছে তোর? আমি তো নতুন কিছু বলিনি, শুধুমাত্র আমার যেটা হক, আমার যেটা অধিকার আমি সেটাই চেয়েছি। আমি বারবার বলেছি যে বিক্রম একটা নতুন ব্যবসা শুরু করছে এবং সেই ব্যবসার জন্য টাকা লাগবে। না মানে এই শহরের একজন বড়লোক বাড়ির ছেলে বিক্রম চ্যাটার্জি, সে আমার টাকা দিয়ে ব্যবসা করবে? দিদি, মুখ সামলে কথা বল। তোর টাকা নয়, ওর নিজের টাকা। এই বাড়ির ওপরে, বাড়ির ব্যবসার ওপরে আমারও একটা অধিকার আছে। এই বাড়ির থেকে আমারও কিছু পাওয়ার আছে এবং সেটার ওপরে বিক্রমেরও অধিকার আছে। তাই কথা না বাড়িয়ে চুপচাপ আমার টাকা আমাকে দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। নন্দা, তুই যেই জিনিসটার ভাগ আমার কাছ থেকে চাইছিস সেটা কিন্তু আমার নয়, সেটা মায়ের। তুই বোধহয় ভুলে যাচ্ছিস, বাবা চলে যাওয়ার পরে সবকিছু, এই সবকিছু কিন্তু মায়ের। আমি শুধু এই প্রেসের দেখাশোনা করি, মায়ের বড় মেয়ে হিসেবে এই প্রেসটা দেখাশোনা করি, প্রেসটাকে চালাই। এর চেয়ে বেশি আর কিছু করার নেই আমার। মায়ের জিনিস মা ডিসাইড করবে কাকে দেবে কাকে দেবে না, আমরা মাকে জোর করতে পারি না। শ্রেয়া বৌদির উস্কানিতে বিক্রম যেরকম ডেসপারেট হয়ে উঠেছে, তাতে টাকা জোগাড় না করতে পারলে ও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন কোথায় যাব আমি? না না, এটা তো হতে দেওয়া যাবে না। টাকা আমার লাগবেই, যে করেই হোক, যে করেই হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে। বেশ, সামনে তুই মাকে সামনে ঠেলে ব্যাপারটা এড়িয়ে গেলি। দিদি, এখানে প্রত্যেকে জানে যে মা তোর কথায় ওঠে বসে, আর তুই যে সম্পত্তি মায়ের বলে দাবি করছিস না, সেটাও মায়ের বকলমে তুই চালাস। আমিও বলে রাখছি দিদি, আমি কি করব তুই দেখে নিস। ঘি যদি সোজা আঙুলে না ওঠে, আঙুল বাঁকাতেও আমি জানি। মা, আমি আবার আসবো। ভালোই ভালো আমার টাকার ব্যবস্থা করে রেখো,
না হলে অন্য রাস্তা নিতে আমি বাধ্য হব। সত্যি এই একটা মেয়ে হয়েছে নন্দা, একটা দিনের জন্য হিংসি ভুলে থাকতে পারে না, সব সময় ওর কিছু না কিছু চাই। সত্যি ঠাকুরপো, আমি কি করব ভেবে উঠতে পারছি না। ও এলেই আমার হাত পা কাঁপে। এত লোভ, এত চাহিদা, এত হিংসা কি করে যে ওর ভিতরে তৈরি হলো আমি বুঝতেই পারি না। ও আগেও এসেছে জানিস তো আনন্দী, ওই টাকা চাইতেই এসেছে। প্রত্যেকবার এলে তো একদম উল্টো পাল্টা বাজে বকবক করে, তাই আমি মাথা দিইনি অতটা। তোকে বলতে চাইনি, তুইও তো অনুভবকে নিয়ে নানা সমস্যায় থাকিস, কিন্তু প্রত্যেকবার এসে এরকম করে। আমি তোকে বলে উঠতে পারিনি। আর যতদিন না নন্দাকে ওর ভাগটা দেওয়া হচ্ছে, ও তো এভাবেই অশান্তি করবে। তোমরা কতদিন এই অশান্তি সহ্য করবে বলো তো?